আচ্ছা, ওয়েব অ্যাপে যারা আছো তারা তো শুনতে পাচ্ছ, তারা তো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। না, ওই যে ফেসবুকে আমি হলো ভুল একটা গ্রুপের মধ্যে চলে গেছিলাম, ভুল গ্রুপ মানে 26-এর ব্যাচে লাইভ শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে, এখন আশা করি আমরা শুরু করতে পারবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট, একটু চেক করে আসি ফেসবুকে ঠিক আছে কিনা। সবাই খাতা কলম নিয়ে বসো, শুরু করছি এখনই। না, ওই যে ফেসবুকে আমি হলো, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে শুরু করি আমরা, বিসমিল্লাহ। তো আমাদের আগের ক্লাসে আমরা, তোমাদের মনে আছে, ওই হাতুড়ি পেরেকলি রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেগুলো দেখছিলাম, এবং তারপর একটা সিকিউ সলভ করতে দিয়েছিলাম। এটা আসছিল সিলেট বোর্ড 2019 সালে। তো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমি দেখছি যারা হোমওয়ার্ক সাবমিট করছো তোমাদের অনেকেই প্রথমেই কাজ শক্তি উপপাদ্য দিয়ে প্রবলেমটা সলভ করছো, কিন্তু এইটা একটা একটু স্পেশাল টাইপের প্রবলেম। তুমি যদি নাম্বারেই গড় প্রতিরোধ বল বের করতে গিয়ে কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করে ফেলো, তাহলে নাম্বারে যখন বলছে ঘটনাটি কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে কিনা, তখন তো তোমাকে বামপক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো তুমি উপরের প্রশ্নে যে উত্তরটা করছো সেটাই যদি কাজ শক্তি উপপাদ্য দিয়েই বের করে থাকো, তাহলে তো নাম্বারে ওইটা এমনিতেই মিলবে। যদি কথাগুলো না বুঝে থাকো, যখন প্রবলেম সলভ করতে যাব তখন দেখলে বুঝবা যে আসলে মূল কাহিনীটা কোথায়, মূল ঝামেলাটা কোথায়। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে কি বলছে দেখো, এই কনসেপ্টগুলো আমরা আগের থেকে জানি, কনসেপ্টগুলো আমরা আগের থেকে কিন্তু জানি। এখানে বলল যে আমাদের একটা শক্ত পাথর খণ্ড, 4 কেজি ভরের একটা শক্ত পাথর খণ্ড, মনে করলাম এইটাই হচ্ছে আমাদের সেই পাথর খণ্ড। এই পাথর খণ্ডটা একটা লোহার রডের উপরে এসে আপতিত হয়েছে। এই রকম মনে করো একটা লোহার রড, এই লোহার রডের উপরে এসে আপতিত হয়েছে। ঠিক আছে, এই লোহার রডের উপরে এসে এটা আপতিত হবে। এখন বলল যে দুইটার ভর একই রকম, দুইটার ভর একই রকম। তার মানে কি? তার মানে এইটা যদি 4 কেজি ভরের কোনো পাথর খণ্ড হয়, তাহলে এইটাও হচ্ছে 4 কেজি ভরের একটা রড। হ্যাঁ, দুইটাই একই টাইপের আমাদের ভর। এখন বলল যে লোহার রডের উপর 5 মিটার উঁচু স্থান থেকে খাড়াভাবে পাথরখণ্ডটা পড়লো। তার মানে এখান থেকে 5 মিটার উঁচু থেকে, 5 মিটার উঁচু এই অবস্থানটা থেকে খাড়াভাবে এই পাথরখণ্ডটা নিচে পড়বে। এবং এটার ফলে কি হয়েছে? এটার ফলে দেখা গেছে যে আমাদের পাথরখণ্ড সহ লোহার রডটা মাটির নিচে 10 সেন্টিমিটার প্রবেশ করছে। মাটির নিচে এটা কতটুকু প্রবেশ করছে? 10 সেন্টিমিটার প্রবেশ করেছে। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে কয়েকটা ধাপে এটাকে ভাগ করি, যে প্রথমে এই 5 মিটার ভরের বস্তুটা আগে রডের উপরে আপতিত হয়েছে, তারপরে কিন্তু এটা সম্পূর্ণ একটা সিস্টেম হিসেবে এই মাটির ভিতরে প্রবেশ করছে 10 সেন্টিমিটার। তো প্রথম প্রশ্ন, আমি বাম থেকে শুরু করছি। এইটা নাম্বারে, নাম্বারে আমরা যখন সলভ করব তখন দেখো আমরা প্রথমে আগে কি বের করতে হয়, যে এই 4 কেজি ভরের বস্তুটা যখন 5 মিটার নিচে এসে এই রডের উপরে এসে পড়বে, তখন এর বেগ কত হবে। তাই প্রথমে আমরা বের করব পাথরখণ্ড 5 মিটার নিচে নামার পর, 5 মিটার নিচে নামার পর, 5 মিটার নিচে নামার পর পাথরখণ্ডের বেগ, 5 মিটার নিচে নামার পর পাথরখণ্ডের বেগ কত হবে। তো
এই যে mgh, বা আমি এখান থেকে বলতে পারি যে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2gh। তাহলে যত বেগে আঘাত করবে পাথরখণ্ডটা সেটা হবে কত? v সমান সমান রুট ওভার 2 ইন্টু জি ইন্টু 5, তার মানে রুট ওভার 10g, রুট ওভার 10g মিটার পার সেকেন্ড। এত বেগে 5 মিটার দূরত্ব নিচে নামার পরে পাথরখণ্ডটা কিন্তু এই রডের উপরে এত বেগে আঘাত করবে। ঠিক আছে, বুঝলাম। এখন আঘাত করার পরে কি হবে? আঘাত করার পরে পাথরখণ্ড এবং রড, পাথরখণ্ড এবং রড দুইটা মিলিত বস্তু হয়ে যাবে। ও রডের, পাথরখণ্ড ও রডের মিলিত বেগ কত হবে? মিলিত বেগ কত হবে? তাহলে এটা আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করব। যে পাথরখণ্ডের ভর ছিল 4, তার বেগ ছিল হচ্ছে রুট ওভার 10g, প্লাস রডের ভর হচ্ছে 4 কিন্তু এটা স্থির ছিল, সমান সমান সমগ্র ভর কত? 4 যোগ 4 ইন্টু এইটা হচ্ছে আমাদের মিলিত বেগ স্মল ভি। তাহলে এখান থেকে আমরা কিন্তু তাদের মিলিত বেগ কত এটা বের করে ফেলতে পারবো। 4 ইন্টু রুট ওভার 10g ডিভাইডেড বাই 4 আর 4 যোগ করলে 8। তাহলে মিলিত বেগটা কত হয়? মিলিত বেগটা কত হয়? 10 ইন্টু 9.8, এটা স্কোয়ার রুট করলাম ইন্টু 4 ডিভাইডেড বাই 8, এটা আসে 4.94 বা 4.949, যেহেতু 95 মিটার পার সেকেন্ড। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? এই পর্যন্ত বুঝছি কিনা? কি করছি আমরা? প্রথমে আমাদের উপরে যে পাথরখণ্ডটা ছিল সেটা লোহার রডের উপরে এসে যখন পড়বে, ওই পড়ার মুহূর্তে তার বেগটা কত সেইটা আমরা আগে বের করলাম। এবং তারপরে দেখো আঘাত করার পরে কিন্তু দুইটা একটা মিলিত বস্তু হয়ে যাবে, তো সেই মিলিত বস্তুর বেগটা কত এটাও আমরা বের করলাম। তো এই দুইটা বস্তু একটা মিলিত বস্তু হিসেবে কিন্তু মাটিটাকে ভেদ করা শুরু করবে। এই দুইটা বস্তু একটা মিলিত বস্তু হিসেবে, একটা কম্বাইন্ড বডি হিসেবে এই মাটিটাকে ভেদ করা শুরু করবে। তাহলে আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে যেহেতু পুরা সিস্টেমটা, আমি একটু এটাও লিখে দেই যে v সমান সমান 4.95 মিটার পার সেকেন্ড বেগে, 4.95 মিটার পার সেকেন্ড বেগে পুরো সিস্টেমটি মাটিতে প্রবেশ করা শুরু করবে। মাটিতে প্রবেশ করা শুরু করবে। মাটিতে প্রবেশ করা শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। এই বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছি আজকে, কারণ ও পাশে জায়গা কম ছিল তো এই জন্য। ওকে, সো তাহলে এখান থেকে দেখো যে আমরা এখন যেই বেগে পুরা বস্তুটা মাটিতে নামা শুরু করলো, শেষ বেগ হয়ে গেছে 0। তাহলে পুরা সিস্টেমটার যে ত্বরণ, সেই ত্বরণটা আগে আমরা বের করতে চাই। তাহলে শেষ বেগ যেটা, সেটা হচ্ছে 0 স্কয়ার সমান সমান মিলিত বস্তুর স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 10 সেন্টিমিটার মানে 0.1। তাহলে এখান থেকে আমরা a এর মানটা বের করব, যে যখন এটা মাটিতে ভেদ করছিল তখন এই আদিবেগটা v থেকে 0 হতে গিয়ে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে ত্বরণ সমান সমান হবে v স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1। তাহলে ভাই v এর মানটা কত? v এর মান হচ্ছে 4.95 ছিল, 4.95 ছিল ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1। এটা কত হয়? 4.95 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.1, এটা আসে 24.748, 24.75 মিটার পার সেকেন্ড স্কয়ার, 24.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখি আমরা আরেকবার দেখি ঠিক করছি কিনা। না, ভুল করছি, এই যে v স্কয়ার দেই নাই, দেখছো ব্যক্তিগত ভুল। 4.95 স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.1, এটা আসে 122.5 এক সামথিং। এইটা আসে হচ্ছে 122.5125
মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমরা কি বের করলাম? এটা বের করলাম হচ্ছে ত্বরণটা, যে যখন এই পুরো সিস্টেমটা মাটির ভিতরে আস্তে আস্তে গেঁথে যাচ্ছে সেই সময় আসলে ত্বরণটা কত, সেই সময় আসলে ত্বরণটা কত। আচ্ছা, আমি না ফেসবুকের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, দাঁড়াও একটু। হ্যাঁ, এই তো আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বের করলাম যে ত্বরণটা কত হচ্ছে। এখন আমাদের তো বের করতে হবে গড় প্রতিরোধ বলটা কত, গড় প্রতিরোধ বলটা কত। তাহলে আমরা এখানে যদি সামেশন অফ এফ সমান সমান এম এ অ্যাপ্লাই করি, তাহলে বলো তো ভাই আমাদের পুরো সিস্টেমের উপরে কি কি বল কাজ করছিল? একটা বল কাজ করছিল বাধাদানকারী বল যেটা এফ, সেটা উপরের দিকে কাজ করছিল বাধাদানকারী বল এফ, এবং আরেকটা বল কাজ করছিল নিচের দিকে, সেটা হলো কি এমজি, সেটা হলো এমজি। খেয়াল কইরো এখানে কিন্তু আমাদের এমজিটা দুইটা ভরের যোগফল ইন্টু জি হবে। এই জায়গাতে অনেকে ভুল করছো এবং পরে বলছো ভাই উত্তর মেলে নাই। খেয়াল করো সামেশন অফ এফ সমান সমান এম এ, এখানে যেই ত্বরণটা কাজ করলো, এইটা ভিতরে ঢোকার সময় যে ত্বরণটা কাজ করলো, এই ত্বরণটা কি বলগুলার প্রভাবেই তো ত্বরণটা কাজ করছে। তাহলে কোন কোন বল এটা ঢোকার সময় কাজ করছে? একটা হলো বাধাদানকারী বল উপরের দিকে, আর একটা হলো এই এমজি বল নিচের দিকে। তাহলে এফ মাইনাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি সমান সমান ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা, এটাই তো সেই বাধাদানকারী বল, তো এই বাধাদানকারী বল কত এটা বের করব। তাহলে কত হবে? ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি প্লাস এ। দেখো তো এই এফ এর মানটা কত আসে, ইন্টু 8, এটা আসে 1058 দশমিক সামথিং, 1058.5। ঠিক আছে, 1058.5। বাঁধন এই ভুলই করছিলা, 1058.5। ঠিক আছে, তাহলে এটা হলো এত নিউটন বল কাজ করছে। তাহলে এখান থেকে আমরা গড় বাধাদানকারী বলটা বের করলাম। এখন একটা জিনিস বুঝো, আমরা যদি কাজ শক্তি উপপাদ্য দিয়ে এই বাধাদানকারী বলটা বের করলাম ধরো, তাইলে কাজ শক্তি উপপাদ্য যে সঠিক এইটাকে আবার জাস্টিফাই করব ঘতে কিভাবে? ঘতে তো আমাকে বলছে যে ঘটনাটা কাজ শক্তি ক্ষমতাকে, যে কাজ শক্তি উপপাদ্যটাকে যে সমর্থন করে সেটা প্রমাণ করো। তাহলে আমি যদি গ নাম্বারেই কাজ শক্তি উপপাদ্য দিয়েই এফ এর মানটা বের করি, তাহলে আমার পরে আবার কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন তো এমনিই করবে। তো আমি তো গ থেকে ওই কাজ শক্তি উপপাদ্য দিয়ে করলাম, তারপর আবার কাজ শক্তি উপপাদ্য মানে কিনা প্রমাণ করলাম, এটা তো আসলে ভ্যালুলেস হয়ে গেল। হ্যাঁ, তো এই কারণে আমাদের প্রথমে গড়, যেহেতু ঘ নাম্বারে আমাদের বলছে কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে কিনা ব্যাখ্যা করো, এই কারণে আমাদের শুরুতে গ নাম্বারে কিন্তু কাজ শক্তি উপপাদ্য দিয়ে করলে হবে না, এখানে আমাদের নিউটনের গতিসূত্র দিয়ে করতে হবে। যে আমরা এখানে টোটাল যেই ত্বরণটা কাজ করছে সেই ত্বরণটা আগে বের করলাম, এবং তারপরে আমাদের যতগুলো বল বস্তুর উপর কাজ করছে সমান সমান হচ্ছে এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা এফ সমান কত নিউটন সেটা বের করে ফেললাম। বলো বুঝছো কিনা, বুঝতে পারছো কিনা একটু জানাও, বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ঠিক আছে, ওকে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, তাই না? আচ্ছা, তাইলে ভাই এটা আমরা বুঝলাম। এখন খেয়াল করো পরে ঘ নাম্বার প্রশ্নে যখন আমরা যাব, এখন আমরা কাজ শক্তি উপপাদ্য দিয়ে দেখব যে আসলেই কি এটা ঘটনাটাকে সমর্থন করে কি না। তাহলে দেখি ঘ নাম্বারে লিখি কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করে পাই, কাজ শক্তি উপপাদ্য থেকে পাই ডাব্লিউ নেট, বস্তুর ওপর যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ, এটাই হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আসো আগে বাম পক্ষ থেকে আমরা দেখি, বাম পক্ষ সমান সমান কি হবে? ডাব্লিউ নেট, তাই তো? তাহলে ডাব্লিউ নেট যেটা, সেটা কি? আমাদের কি কি বল এই বস্তুর উপরে কাজ করছে? একটা হলো ওই বাধাদানকারী বল ইন্টু এক্স ইন্টু কজ 180 ডিগ্রি,
cos 180 ডিগ্রি, কারণ বাধাদানকারী বল উপরে আর সরণ নিচের দিকে, প্লাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি ডট এক্স ডট cos 0 ডিগ্রি, কারণ এমজিও যেদিকে কাজ করছে আমাদের 10 সেন্টিমিটারও সেই দিকে কাজ করছে। তাহলে এখান থেকে এফ এর মান কত পাইছিলাম জানো? 1058.5। তাহলে 1058.5 ইন্টু 0.1 ইন্টু -1 প্লাস 8 ইন্টু 9.8 ইন্টু, এই যে এটা 4 আর 4 8, এটা 9.8 আর এটা হচ্ছে 0.1। তাহলে এখান থেকে আমরা আগে বামপক্ষ থেকে বের করি, হ্যাঁ ডিতে গাইডের অ্যান্সার ভুল, 1058.5 ইন্টু 0.1 কত হয় এটা? -105.85। ছি এটা ক্যালকুলেটারে করলাম কেন? প্লাস 8 ইন্টু 9.8 কত আসে? 78.4, 78.4, ও না সরি ইন্টু 0.1 7.84, এইটা আসে হলো 7.84। তাহলে এখান থেকে এটা আসে -98.01, -98.01 জুল। এটা কি বের হইছে? এটা বের হইছে আমাদের বামপক্ষ সমান সমান কত। এইবার আসো যদি ডান পক্ষে দেখি, ডান পক্ষে কি বসবে? গতিশক্তির পরিবর্তন, তাহলে হাফ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম, শেষ বেগ তো 0, মাইনাস হাফ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু আমাদের শুরুর বেগটা জানি কত ছিল? 4.95 ছিল না? মিলিত বেগটা 4.95 ছিল, 4.95 এর উপরে স্কোয়ার, দেখি হয় কিনা। তো এখানে হচ্ছে 8 ইন্টু 0.5 ইন্টু 4.95 স্কোয়ার, 98.01, একদম পারফেক্টলি মিলছে, 98.01 জুল। দেখো ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মিলাতে পারলাম যে সুতরাং যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ, সুতরাং এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে, কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা জাস্টিফাইড যে হ্যাঁ আমি তো অন্য একটা উপায়ে বাধাদানকারী বলটা বের করছিলাম। তাহলে আমি যদি প্রথমেই কাজ, ধরো এইটা দিয়ে বামপক্ষ সমান ডান পক্ষ ধরে আমি যদি প্রথমে গতেই কাজ শক্তি উপপাদ্য দিয়েই যদি এখান থেকে এফ বের করতাম, তাহলে পরের প্রশ্নে আবার বামপক্ষ ডান পক্ষ মিলানোর কোনো মানে আছে? তখন তো ওইটা ওই এফ তো আমি ওই সমান ধরেই তারপর বের করছি, তাই না? তাহলে গতে কখনোই কাজ শক্তি উপপাদ্য কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। সো ঘতে যখন আমরা যাচ্ছি তখন এইটা করাটা, মানে গতে যখন যাচ্ছি তখন হয় আমরা নিউটনের গতিসূত্র দিয়ে প্রমাণ করব অথবা শক্তির নিত্যতা দিয়ে প্রমাণ করব, যেটা পারো। কিন্তু যখন ঘতে আসছি তখন কিন্তু কাজ শক্তি উপপাদ্যটা দিয়েই আমাদেরকে এটা করতে হবে। ঠিক আছে, ওকে, ভালো কথা, বুঝতে পারলাম। এইবার আসো আমরা খুব সহজ কিছু প্রবলেম একটু করব। প্রথমে এগুলা খুব সহজ, খুব দ্রুত সময়ে আমরা এগুলো করে ফেলবো। একটু দাঁড়াও তো, এখানে হ্যাঁ এই পেজটা এখানে আসবে। আমরা এখানে যান্ত্রিক শক্তির নিত্যতার ছোট ছোট কিছু ম্যাথ করব যেগুলো অবজেক্টিভের জন্য অনেক লাগে, এবং এখান থেকে তারপরে সরল দোলকের মধ্যে ঢুকে যাব। দেখো তো, যান্ত্রিক শক্তির নিত্যতা একদম সহজ, ক্লাস 9-10-এ পড়ে আসা জিনিস। কোনো কিছুও যদি না পারো তাইলেও এটা পারা উচিত। দেখো যে আমাদের যখন মনে করো কোনো একটা বস্তু, এই যে কোনো একটা বস্তু মনে করো ভূমি থেকে এই উচ্চতায় আছে, ভূমি থেকে কোনো একটা বস্তু এই উচ্চতায় আছে, তাহলে এটা যদি এ বিন্দু হয়, যদি স্থির অবস্থায় বস্তুটা ওখানে থাকে, তাহলে এ বিন্দুতে বস্তুর যেই বিভব শক্তি সেটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এইচ, এবং এ বিন্দুতে বস্তুটার যেই গতি শক্তি সেটা হচ্ছে 0। সুতরাং এ বিন্দুতে বস্তুর যে মোট শক্তি সেটা হচ্ছে এম জি ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস 0 সমান সমান এম ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এইচ। কখনকার জন্য? যখন আমাদের বস্তুটা এই উচ্চতায় স্থির অবস্থায় আছে তখনকার জন্য। ঠিক আছে, এখন খেয়াল করো, যদি
আমাদের এই বস্তুটা মনে করলাম নিচের দিকে x দূরত্ব নামলো, নিচের দিকে আমাদের এটা x দূরত্ব নামলো। আচ্ছা না, নিচের দিকে x দূরত্ব না, দাঁড়াও, নিচের দিকে x দূরত্ব না, এটা হলো মনে করলাম যখন নিচে নামলো ভূমি থেকে এটা আছে x উচ্চতায়, b বিন্দুর অবস্থানে আমরা এখন আসি। তাহলে b বিন্দুতে যে বিভব শক্তি, b বিন্দুতে যেই বিভব শক্তি সেটা হচ্ছে সব সময় ভূমি থেকে কিন্তু কাউন্ট করব mgx। b বিন্দুতে যে গতি শক্তিটা হবে সেই গতি শক্তিটা খুব সহজে বের করা যায়। প্রথমে আগে বইয়ের নিয়মে করি যে হাফ এম ভি স্কোয়ার, তার মানে যখন এখানে আদিবেগ ছিল 0, এখানে বেগ হবে v, তাহলে যদি সেটা h মাইনাস এক্স দূরত্ব নিচে নামে তখন তার বেগটা কত? তাহলে আমরা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ প্লাস এক্স এভাবে আগাবো, সরি এইচ মাইনাস এক্স, যে এইচ মাইনাস এক্স দূরত্বে তার বেগটা কত। এইটা যেহেতু 0 হয়ে যাচ্ছে তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান সমান কি হবে? হাফ এম ভি স্কোয়ারের জায়গায় 2 ইন্টু জি ইন্টু এইচ এটা বসে যাবে। তাহলে এখান থেকে খেয়াল করো, যদি আমরা 2 2 কাটাকাটি করে দেই তাহলে এম ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে মোট শক্তি কত হবে? তাহলে মোট শক্তি কত হবে? তাহলে বি বিন্দুতে যে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি কত? বি বিন্দুতে মোট শক্তি কত? বিভব শক্তি ছিল এম ইন্টু জি ইন্টু এক্স প্লাস গতি শক্তি হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স। এখান থেকেও আমরা দেখি যে মোট শক্তি কিন্তু mgh হচ্ছে, অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা বজায় থাকবে। যেহেতু এখানে কোনো বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে না, শুধু কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল প্রযুক্ত হচ্ছে এবং কোনো ঘর্ষণ বা অপচয় টাইপের কোনো বল নাই, সেই কারণে আমাদের শুরুতে যেই টোটাল এনার্জি থাকবে এখানেও কিন্তু টোটাল এনার্জি তাই থাকবে। হ্যাঁ, তাহলে এটা বুঝলাম। এখন আরেকটা উপায় আমরা এখানকার গতিশক্তিটা কিন্তু বের করতে পারি। আরেকটা উপায় আমরা এখানকার গতিশক্তিটা বের করতে পারি। দেখো, যদি আমরা এই পয়েন্টের গতিশক্তি বের করতে চাই, বি বিন্দুর গতিশক্তি, বি বিন্দুর গতিশক্তি, বি বিন্দুর গতিশক্তি সমান সমান, বলতো এটাকে কি আমি মোট শক্তি থেকে যদি বি বিন্দুর বিভব শক্তি বাদ দেই, মোট শক্তি থেকে যদি বি বিন্দুর বিভব শক্তি বাদ দেই তাহলে আমি বি বিন্দুর গতিশক্তি পাবো না, যেহেতু যান্ত্রিক শক্তির নিত্যতা এখানে বজায় আছে। তাহলে মোট শক্তিটা কত? মোট শক্তি ছিল এম ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এইচ মাইনাস বিভব শক্তি কত ছিল? এম ইন্টু জি ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এটাই হচ্ছে বি বিন্দুর গতিশক্তি। তাহলে খেয়াল করো, যখন আমরা গতিশক্তি হিসাব করছি তখন না কতটুকু ট্রাভেল করে আসলাম সেটা ইন্টু এমজি হচ্ছে গতিশক্তি। দেখো, এটা অবজেক্টিভে দারুণ কাজে দিবে। যখন আমরা বিভব শক্তি বের করব সবসময় ভূমি থেকে যে উচ্চতা সেটা ইন্টু এমজি, আর যখন গতিশক্তি বের করব তখন উপর থেকে সে কতটুকু নিচে নেমে আসলো সেইটা ইন্টু এমজি। হ্যাঁ, কতটুকু নিচে নেমে আসলো এইচ মাইনাস এক্স ইন্টু এমজি। শর্তটা কি? শর্তটা হচ্ছে তখনই এটা সম্ভব যখন আদি বেগটা 0 মিটার পার সেকেন্ড, তখনই এই জিনিসটা খাটবে। আদি বেগটা যখন 0 মিটার পার সেকেন্ড হবে তখনকার বেলায়। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো আমরা কিছু সহজ প্রবলেম একটু সলভ করে ফেলি। 400 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়ে আনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে, পানি পড়ে আনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে। মনে করো এটা হলো একটা 400 মিটার উচ্চতার কোনো একটা জায়গা, এই উচ্চতাটা হচ্ছে 400 মিটার। 400 মিটার উচ্চতা থেকে কি হচ্ছে, এখান থেকে মনে করো পানি গড়ায় নিচের দিকে পড়ছে, এখান থেকে পানি গড়ায় নিচের দিকে পড়ছে। তাহলে যদি অন্য কোনোভাবে শক্তি অপচয় না হয় তাহলে পানি কত বেগে গড়িয়ে যাবে? তো সিম্পলি এখানে কি হচ্ছে, আমাদের সম্পূর্ণ যে বিভব শক্তি এম ইন্টু জি ইন্টু এইচ সেটাই কিন্তু আমাদের যখন নিচে পড়বে তখনকার গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে এম এম কাটাকাটি হয়ে গেলে ভি সমান সমান √2gh,
তো এটা সহজ, এবং এগুলা কিন্তু সহজ অবশ্যই, এবং তুমি দেখবা টেস্ট পেপার খুলে বা বিভিন্ন ভার্সিটির পরীক্ষা এগুলাই অবজেক্টিভে দেয়। এরপরে আসো, যত টাইপের অবজেক্টিভ এইগুলা থেকে আসে বা যত টাইপের প্রশ্ন মোটামুটি আসে সেগুলা একটা একটা করে সলভ করে ফেলি। প্রশ্নগুলো খুবই সহজ, 9-10 করার মতন ম্যাথ। হ্যাঁ, তো কঠিন না। 5 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে 500 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। আমরা খুব দ্রুত করবো অঙ্কগুলা। প্রথমে আসো ক নাম্বার প্রশ্ন দেখি কি বললো। 5 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে 500 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। তার মানে মনে করো এইখান থেকে, এটা হলো 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু যেটাকে আমরা ভূমি থেকে 500 মিটার উচ্চতা থেকে ফেলে দিছি। 3 সেকেন্ড পরে গতিশক্তি এবং বিভব শক্তি কত নির্ণয় করতে হবে। তাহলে আসো প্রথমে বের করি যে 3 সেকেন্ড পরে আমাদের এটা কতটুকু দূরত্ব নামবে। 3 সেকেন্ড পরে এইচ যতটুকু সেই দূরত্ব নামবে, এক্স মনে করলাম 3 সেকেন্ড পরে আমাদের বস্তুটা এক্স দূরত্ব নিচে নামলো, এক্স দূরত্ব নিচে নামলো। তাহলে এক্স সমান সমান কি হবে, যেহেতু আমরা এটাকে ফেলে দিছি, ছুড়ে দেইনি, ফেলে দিছি বা ছেড়ে দিছি, তাহলে এক্স সমান সমান হলো হাফ ইন্টু জি ইন্টু 3 স্কোয়ার হবে। তাহলে এখান থেকে 4.9 ইন্টু 3 স্কোয়ার মানে কত, 4.9 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 44.1, 44.1 মিটার এটা নিচে নামবে। তাইলে বলো তো 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে আমাদের বিভব শক্তি কত হবে। 3 সেকেন্ড পরে আমাদের বিভব শক্তি কত হবে। 3 সেকেন্ড পরে বস্তুটার বিভব শক্তি হবে এম ইন্টু জি ইন্টু যতটুকু দূরত্ব মাটি থেকে উপরে আসে সেইটা। তাহলে এম ইন্টু জি ইন্টু এইচ, এটার মানে হচ্ছে এম এর মান 5, জি হলো 9.8 ইন্টু 500 থেকে বাদ যাবে কোনটা, 44.1। তাহলে এটা হলো 3 সেকেন্ড পরে যে বিভব শক্তি সেটা। 5 ইন্টু 9.8 ইন্টু 500 মাইনাস 44.1, এটা কত আসে 37039, 370.391 জুল। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এটা গেল 3 সেকেন্ড পরে বিভব শক্তি কত। 3 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে, 3 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত হবে। গতিশক্তি বের করার জন্য বলছিলাম না, যতটুকু সেটা নিচে নামবে তত ইন্টু এমজি হচ্ছে গতিশক্তি হবে। তাহলে এখান থেকে আমরা ওইটাই বের করব। এম মানে হচ্ছে 5 ইন্টু 9.8 ইন্টু 44.1, এটা আসে 2160.9 জুল। এই গেল ক নাম্বার প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ, গুড। তারপরে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি কত। আচ্ছা, ভূমি স্পর্শ করার মুহূর্তে যেই গতিশক্তি সেটা কি আমাদের ভূমি স্পর্শ করার মুহূর্তে, ভূমি স্পর্শ করার মুহূর্তে মুহূর্তে গতিশক্তি হচ্ছে, গতিশক্তি সমান সমান 500 মিটার উচ্চতায় বিভব শক্তি, কারণ সম্পূর্ণ বিভব শক্তিটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। 500 মিটার উচ্চতায় বিভব শক্তির সমান, তাহলে সেটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু 500, যা হয় তাই। এরপরে গ নাম্বার, ভূমি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 4 গুণ। এই প্রশ্নগুলা প্রচুর আসে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 4 গুণ, এবং বেশিরভাগ স্টুডেন্ট এই যে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ ধরে ম্যাথ করে দিয়ে আসে। খেয়াল করো ভাষাটা পড়ে কিভাবে সমীকরণটা লিখবা। কত উচ্চতায় মানে ভূমি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি, দেখো তো বিভব শক্তিকে আমরা কিভাবে লিখি, ইপি মনে করো, পটেনশিয়াল এনার্জি। ভূমি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি হলো গতিশক্তির 4 গুণ, গতিশক্তির 4 গুণ। তাহলে আমরা মনে করলাম যে ভূমি থেকে এইচ উচ্চতায়, মনে করলাম যে ভূমি থেকে যখন এটা এইচ উচ্চতায় ছিল, প্রথমে এটা তো ছিল 500 মিটার, ভূমি থেকে যখন এইচ উচ্চতায় ছিল তখন এই কাহিনীটা হয়েছে। হ্যাঁ, ভূমি থেকে যখন এমন অবস্থায় ছিল তখন মনে করলাম এটা বিভব শক্তিটা গতিশক্তির 4 গুণ হয়েছে। তাহলে দেখি বিভব শক্তি, বিভব শক্তি যেটা এটা কত হবে, এইটা হবে হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ সমান সমান 4 ইন্টু এম ইন্টু জি ইন্টু 500 মাইনাস এইচ, 500 মাইনাস এইচ, তাই না।
500 মাইনাস এইচ, অর্থাৎ যতটুকু সেটা নিচে নামছে সেটা ইন্টু এম জি কিন্তু ওর গতিশক্তি। তাহলে এখান থেকে আমরা এম জি কাটাকাটি করে ফেললাম। তাহলে এখান থেকে কি আসে, আমরা এইচের একটা ভ্যালু এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে আসে হচ্ছে 5h, তো 500 ইন্টু 2000 ডিভাইডেড বাই 5 কত আসে দেখো তো, 400 আসে কিনা? 400 আসে। আচ্ছা, ক্যালকুলেশন কি ভুল হয়েছে এখানে? দেখো তো ক্যালকুলেশন কি ভুল হয়েছে। 5 ইন্টু 9.8 ইন্টু 500 মাইনাস 44.1, 223। কী ব্যাপার, আমি এটা পেলাম কোত্থেকে? এ আবার কোথাকার রেজাল্ট আসলো? কে লিখছে এটা? আমি তো লিখি নাই এটা। 2239.1 জুল। এই পরেরটা ঠিক আছে? পরেরটা আশা করি ঠিক আছে। আচ্ছা, এটা কত আসছে? এখানে আসতেছে 2004H, আর একটা হলো 5H চলে গেল, তাহলে কত? 400 আসে তো। 2000 ডিভাইডেড বাই 5 কত আসে? 400 না? দেখো তো এইচ এর মান আসে 400 কিনা, 400 আসে কিনা দেখো, এইচ এর মান কি 400 আসে কিনা? 400 না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 400 মিটার গভীরতা উচ্চতায় যখন থাকবে তখন গতিশক্তির মান কিন্তু কম, কারণ দেখো 500 মিটার উচ্চতায় ছিল। যখন 100 মিটার নিচে নামলো তখন কিন্তু গতিশক্তির মান আস্তে আস্তে বাড়ছে, কিন্তু তখনও বিভব শক্তি কিন্তু বড়। এ দেখো, বিভব শক্তি গতিশক্তির 4 গুণ। ঠিক আছে, ওকে। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে ঘ নাম্বার। কি বললো এটায়? ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটার গতিশক্তি 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের কোনো বস্তুর গতিশক্তির সমান হবে। দেখো, ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটার গতিশক্তি 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান। দেখো, 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান, 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের বস্তুটির, 20 কেজি ভরের বস্তুর, 20 কেজি ভরের বস্তুর গতিশক্তি কত? গতিশক্তি কত? সেটা সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 30 স্কোয়ার, এটার মান আগে কত দেখি, এটার মান আগে কত দেখি। সো 10 ইন্টু 30 স্কোয়ার, এটা আসে 9000 জুল। এবং বলছে যে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি। তাহলে ধরে নিলাম যে এক্স উচ্চতায়, এক্স উচ্চতায় বস্তুর যে গতিশক্তি, পরন্ত বস্তুর যে গতিশক্তি, এক্স উচ্চতায় পরন্ত বস্তুর গতিশক্তি, এক্স উচ্চতায় পরন্ত বস্তুর গতিশক্তি সমান সমান হচ্ছে এম ইন্টু জি ইন্টু 500 মাইনাস এক্স। তাহলে যেহেতু দুইটা সমান, তাহলে 500 মাইনাস এক্স সমান সমান হচ্ছে আমাদের 9000। তাহলে এখান থেকে বের হয়ে যাবে 9000 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 9.8, তাহলে 500 মাইনাস এক্স, এটা করলে আসে 316। এক্সের যে মান এটা আসে 316.33 মিটার। দেখো তো, 316.32। সাবাস, ঠিক আছে, ঠিক আছে, গুড। শোনো, আবারও বলি, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু দেখতে খুব নিরীহ, খুবই নিরীহ, কিন্তু দেখো ক্যালকুলেশন এরর কিন্তু হয়ে থাকে। এবং এটা যে আমি 9-10-এর বলে করাচ্ছি সহজ হয়ে যাচ্ছে, ভাইয়া তুমি টেস্ট পেপার খুলে দেখো, টেস্ট পেপারের এমসিকিউ পার্টগুলোতে গেলে, প্লাস তুমি যদি বিগত বছরের বিভিন্ন ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকগুলো খোলো, তুমি দেখবা এই যে গ নাম্বার যে প্রশ্ন, এইটা ভুরি ভুরি আছে, ভুরি ভুরি আছে। হ্যাঁ, তো এই রিলেটেড সবগুলা প্রবলেমই আসলে এক জায়গায় থাকলো, তো করার সময় এগুলো একটু করে ফেলো। ওকে, সো এরপরে আমরা চলে যাই, চলো সরল দোলকের মধ্যে। আচ্ছা, এই পেজটা লাগলো না, এই পেজটা তো আর লাগলো না। হ্যাঁ, ওকে, এবার আমরা চলে যাচ্ছি সরল দোলকের মধ্যে। দেখো, সরল দোলকের ক্ষেত্রে আমাদের এখানেও যান্ত্রিক শক্তির নিত্যতা রিলেটেড প্রশ্নগুলো দেয়। সো এখানে মনে করলাম যে আমাদের এটা হলো সিলিং, এবং এই সিলিং থেকে একটা দড়ি ঝুলানো আছে, একটা দড়ি ঝুলানো আছে, এবং এই দড়িটার শেষ মাথায় আমাদের একটা বব রাখা আছে, একটা বব রাখা আছে। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেই বব বলি,
ববের ভরকেন্দ্র থেকে, এই যে ধরো ভরকেন্দ্র থেকে এই পর্যন্ত যেই দূরত্বটা, ভরকেন্দ্র থেকে আমাদের ওই দৈর্ঘ্য পর্যন্ত, দড়ির দৈর্ঘ্য পর্যন্ত যেই দূরত্বটা, এটাকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য। সো দড়ির যে দৈর্ঘ্যটা, এটাকে বললাম স্মল এল, এবং আমাদের এই ববের ব্যাসার্ধ মনে করলাম স্মল আর। তাহলে কার্যকরী দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল এল সমান সমান স্মল এল প্লাস আর। এগুলা খাতায় লেখো সব, ক্যাপিটাল এল সমান সমান স্মল এল প্লাস আর। তো ভালো কথা। প্রশ্ন এখান থেকে আসলে কি টাইপের হয়? পুরাটাই হয় যান্ত্রিক শক্তির নিত্যতা রিলেটেড। যেমন আমরা এই দৈর্ঘ্যটা পুরাটাকে তো ধরে নিচ্ছি কি ক্যাপিটাল এল, এটা বব, ওটা কার্যকরী দৈর্ঘ্য, সব কিছুই ঠিক আছে। ওকে, তো আমাদের প্রথমে যেটা করে যে এই সম্পূর্ণ বস্তুটাকে প্রথমে হচ্ছে আগে একটা নির্দিষ্ট কোণ করে ছেড়ে দেয়, ধরো এখানে বলে দিল কত কোণ করে ছাড়া হয়েছে, এটা থিটা ডিগ্রি কোণ করে ছাড়া হয়েছে। তাহলে জিজ্ঞেস করে যদি এখানে 30 ডিগ্রি কোণ করে ছেড়ে দেই, তাহলে যখন এটাকে ছেড়ে দিব, এটা যখন এই জায়গাতে আসবে তখন তার বেগ কত হবে। বা ধরো 60 ডিগ্রি কোণে ছেড়ে দিছি, যখন এটা নামতে নামতে 30 ডিগ্রি কোণে এসে থামবে, তখন তার বেগ কত নির্ণয় করো। সো আমাদের না বিভিন্ন রকম ডেটা দিয়ে দেয়। যেমন আমাদেরকে হয়তো বা এই উলম্ব রেখা থেকে দূরত্ব কত বলে দিতে পারে, থিটা কত বলে দিতে পারে, এইটুকু দূরত্ব বলে দিতে পারে। তো অনেকভাবেই ম্যাথ থাকতে পারে, আমি দেখাবো এক একটা করে। তাহলে খেয়াল করো, আমাদের এই যে এল যে দৈর্ঘ্যটা ছিল কার্যকরী দৈর্ঘ্য, সেই এল দৈর্ঘ্যটা কিন্তু এখন এতটুকু হয়ে গেছে, মানে এই পাশে চলে যাওয়ার পরে এল দৈর্ঘ্যটা মানে এতটুকু। তো সেই ক্ষেত্রে দেখো, আমাদেরকে যদি বলে এটা হলো এ বিন্দু, এটা হলো, দাঁড়াও, এটা হলো মনে করো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হলো আমাদের ও বিন্দু মনে করো, হ্যাঁ। তো আমাদেরকে বলছে যে বি বিন্দুতে কোনো একটা সরল দোলককে আমরা থিটা ডিগ্রি কোণে ঘুরায় ছেড়ে দিলাম। থিটা ডিগ্রি কোণে ঘুরাইছি মানে হচ্ছে বি বিন্দুতে নিয়ে গেছি। তাহলে এখন আমরা যদি আগে বি বিন্দুর মোট শক্তি বের করতে চাই, বি বিন্দুতে মোট শক্তি সমান সমান কি হবে? বি বিন্দুর বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি অ্যাট বি, প্লাস বি বিন্দুতে যেই গতিশক্তি সেটার সমান। তাহলে এখান থেকে বি বিন্দুর যে বিভব শক্তি সেটা আসলে কত হবে? সেটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ হওয়ার কথা। গতিশক্তি তো শূন্য, কারণ আমরা এই পয়েন্ট থেকে নিয়ে এটাকে ছেড়ে দিছি। এখন দেখো এইচ মানে কতটুকু হবে। মনে রাখবা একটা সহজে টেকনিক আছে, সহজ টেকনিকটা হচ্ছে যে কোনো একটা বস্তু তার গতিপথে সবচেয়ে নিচে যেই জায়গাতে যাচ্ছে, বলতো এই বস্তুটা তার গতিপথে সবচেয়ে নিচে কোন অবস্থানে যাচ্ছে? সবচাইতে নিচে কি এ অবস্থানেই না? এইটাকে আমরা ভূমি হিসাবে যদি চিন্তা করি তাহলে ম্যাথগুলো অনেক ছোট হয়ে যায়। কিন্তু তুমি চাইলে ভূমি হিসেবে ধরো এটাকেও ধরতে পারো, এটা হলো ভূমি। তো আমাদের বস্তুটা এখান থেকে কত উচ্চতায় আছে আর এখান থেকে কত উচ্চতায় আছে, এই দুইটা থেকে আমি বিভব শক্তির পার্থক্য বের করব। ভূমি যে কোনো একটা খুশি ধরতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা? যে বস্তুটা তার গতিপথের মধ্যে সবচেয়ে নিচে যেই জায়গায় অবস্থান করছে সেইটাকে তুমি ভূমি হিসাবে চিন্তা করো। তাহলে এইটা যদি তোমার ভূমি হয়, তাহলে এখান থেকে এই উচ্চতাটুকু হচ্ছে আমাদের এইচ, এই উচ্চতাটাই হচ্ছে এইচ, এবং বিভব শক্তি হিসাব করার সময় আমরা ওই এইচ উচ্চতা দিয়েই কাজ করব। তো মনে করলাম এই বিন্দুটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে এখানে আমি এইচ না লিখে একবারে এই জায়গাতে আমি লিখতে চাই এডি, এমজি ইন্টু এডি। দেখো এটা হচ্ছে আমাদের বি বিন্দুর যেই বিভব শক্তি সেটা, ঠিক আছে? এটা হচ্ছে বি বিন্দুর বিভব শক্তি। ঠিক আছে, বুঝলাম। এখন কথা হলো এই এডি এর ভ্যালুটা কত, এটা আগে বের করতে চাই। এডি সমান সমান কত? দেখো এডি যেটা সেটা সমান সমান হচ্ছে ও এ মাইনাস ওডি, ও এ মাইনাস ওডি। দেখো ও এ মাইনাস ওডি, বলতো ওডি মানে কতটুকু হবে? আমরা যদি ত্রিভুজ ও বিডি এই ত্রিভুজটা নেই, তাহলে বলতো ভাইয়া ওডি মানে কতটুকু হবে? ওডি মানে কি এল কস থিটা না? তো ও এ মানে হচ্ছে এল মাইনাস এল কস থিটা, এল মাইনাস এল কস থিটা, এটা হলো আমাদের এডি। দেখছো এল মানে পুরাটা, আর এইটুকু মানে কত? এইটুকু মানে হচ্ছে এল কস থিটা, এইটুকু মানে এল কস থিটা। তাহলে পুরাটা ছিল এল,
এল থেকে এল কস থিটা যদি বাদ হয়ে যায় তাহলে কি এডি দূরত্ব থাকে না? তাহলে আমরা যখন বি বিন্দুর গতিশক্তি বের করছি, বি বিন্দুর যখন বিভব শক্তি মোট শক্তি বের করছি, সেটা কত হচ্ছে? mg ইন্টু এল কমন নিলে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। বি বিন্দুতে যেই মোট শক্তি সেটাই কিন্তু আমাদের এ বিন্দুর গতিশক্তি, এটাই কিন্তু এ বিন্দুর গতিশক্তি, কারণ এই বিন্দুতে তাহলে বিভব শক্তি 0, কারণ এটাকে আমরা গ্রাউন্ড হিসাবে চিন্তা করছি। তাহলে এই ক্ষেত্রে বেগটা কত হবে? এ বিন্দুতে বেগ কত? সুতরাং এ বিন্দুতে বেগ কত? এ বিন্দুতে যে বেগ VA সমান সমান হচ্ছে, আমরা VA সমান সমান কি লিখতে পারি? √2 ইন্টু জি ইন্টু এল 1 মাইনাস কস থিটা। হ্যাঁ, কীভাবে লিখলাম এটা? ওই যে হাফ এম ভি স্কোয়ার সমান তো এটা, এ বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি এ স্কোয়ার সমান সমান লিখলে এখান থেকে এম এম কাটাকাটি হয়ে যায়, 2টা ওই পাশে চলে গিয়ে রুট হয়ে গেল। ঠিক আছে, এটা বুঝলাম। এখন আমরা চাই এই ছবিটাকে দ্বারা একটু কপি করি, না এখানেই লিখে ফেলি, এইখানে থাকলে এক পেজে থাকবে জিনিসটা। এখন দেখো, আমরা চাই যে থিটা অবস্থানে আমরা একটা বস্তুকে ছেড়ে দিছিলাম, কিন্তু কোনো একটা মুহূর্তে আমাদের বস্তুটা ধরো আলফা কোণে আসছে। হ্যাঁ, কোনো একটা মুহূর্তে এটা আলফা কোণে আসছে। বা একটা কাজ করি, এটা আলফা কোণ না দিয়ে আমরা এটাকে প্রথমটাকে দেই θ1, প্রথমটাকে আমরা দেই θ1, প্রথম অ্যাঙ্গেলটাকে আমরা দিলাম থিটা ইনিশিয়াল মনে করো, এবং পরের অ্যাঙ্গেলটাকে আমরা বললাম থিটা ফাইনাল। তাহলে এইরকম একটা পজিশনে যখন বস্তুটা আসছে, এটাকে কি নাম দেয়া যায়? এটাকে ই নাম দেই, ABCDE। যখন ই পজিশনে আমাদের বস্তুটা আসলো, তখন আমরা তার বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, ই বিন্দুতে ববের বিভব শক্তি, ই বিন্দুতে ববটির বিভব শক্তি কত হবে? ববটির বিভব শক্তি কত হবে? সো বিভব শক্তি সমান সমান হবে m ইন্টু জি ইন্টু এই ইন্টু এই। কেন এই বুঝতে পারছো? কেন এই? কারণ হচ্ছে ভূমি থেকে উচ্চতা কিন্তু এতটুকু, ভূমি থেকে যে উচ্চতা সেটা কিন্তু এতটুকু। তাহলে এই এই সমান কত? এই সমান আমরা কি লিখতে পারি? mg ইন্টু পুরা এল থেকে এল কস থিটা ফাইনাল বাদ যাবে না? পুরা এল থেকে এল কস থিটা ফাইনালটা বাদ যাবে না? না বুঝলে বইলো। তাহলে আমরা লিখতে পারি mg এল কমন নিলে 1 মাইনাস কস থিটা এফ। এটা হচ্ছে আমাদের ই বিন্দুতে ববটার বিভব শক্তি। দেখো, এই লাইনটা বুঝছো কিনা? এই লাইনটা বুঝেছো কিনা দেখো, বলো 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 বলো। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে দেখো, এবার আসো, ই বিন্দুতে ববটার গতিশক্তি বের করতে চাই। ই বিন্দুতে ববটির গতিশক্তি কত? ই বিন্দুতে ববটির গতিশক্তি কত? তাহলে গতিশক্তি সমান সমান মনে আছে? বলছিলাম না যে যতটুকু নিচে নেমে আসে mg ইন্টু সেটাই হচ্ছে গতিশক্তি। তাহলে নিচে নেমে আসছে কতটুকু? mg ইন্টু ডিই না? বলো তো, সর্বোচ্চ উচ্চতাটা থেকে এটা কতটুকু নিচে নেমে আসছে? ডিই পরিমাণ নিচে নেমে আসছে। সর্বোচ্চ উচ্চতা থেকে তো এভাবে নাম ছিল। তাহলে কত এই অবস্থানে যখন আসছে, বিভব শক্তি হিসাব করার সময় ভূমি থেকে উচ্চতা দেখব, গতিশক্তি হিসাব করার সময় কি আমাদের এটা কতটুকু নিচে নেমে আসলো, এই সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে নেমে আসলো সেটা দেখব। তাহলে নিচে নেমে আসছে কতটুকু? ডিই। এখন বলো তো ডিই সমান কি হবে? ডিই সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো? বলো দেখি, ডিই সমান কি লেখা যায়? ডিই সমান আমরা কি এল কস থিটা ফাইনাল, এল কস থিটা ফাইনাল মাইনাস এল কস থিটা ইনিশিয়াল হয় না? দেখো তো, এটা তো থিটা ফাইনাল ছিল। তাহলে এই ত্রিভুজটার দিকে যদি তাকাও, তাহলে দেখো এইটুকু ছিল এল, তাহলে এই ও ই যেই দূরত্বটা এইটুকু হচ্ছে এল কস থিটা ফাইনাল।
আবার যদি এই ত্রিভুজটার দিকে তাকাও, এইটা হলো এল, এইটুকু হলো এল, আর এটুকু হলো আমাদের এল কস থিটা ইনিশিয়াল। তাহলে যদি তুমি এখান থেকে একবারে লেখার কারণে কনফিউজড হয়ে যাও, তাইলে আমি বলবো এটাকে এভাবে দেখো, যে ডিই যে দূরত্বটা, এটা হলো ও ই মাইনাস ওডি, ও ই মাইনাস ওডি। এই যে ও ই ছিল পুরাটা, এখান থেকে যদি ওডি কে বাদ দাও তাহলে কিন্তু ডিই পাবা। আবার দেখো ডি সমান কি, ও ই থেকে বাদ দিব ও ডি কে, তাহলে এল কস থিটা ফাইনাল মাইনাস এল কস থিটা ইনিশিয়াল। তাহলে গতি শক্তি যেটা হবে সেটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এল কস থিটা ফাইনাল মাইনাস কস থিটা ইনিশিয়াল, শেষ মাইনাস আদি। ঠিক আছে, তাহলে ই বিন্দুতে মোট শক্তি কত? ই বিন্দুতে ববটির মোট শক্তি কত? মোট শক্তি সমান সমান কি হবে? এই বিভব শক্তি প্লাস গতি শক্তি। বিভব শক্তি কত পাইছি? বিভব শক্তি পাইছি এটা, এবং আমাদের গতি শক্তি পাইছি কত? গতি শক্তি পাইছি হচ্ছে এইটা, গতি শক্তি পাইছি এটা, গতি শক্তি পাইছি এটা। তাহলে দুইটাকে যদি এক লাইনে লেখো তাহলে দেখো mgl মাইনাস আমাদের mgl cos থিটা ফাইনাল আর প্লাস থিটা ফাইনাল এগুলো কাটাকাটি হয়ে যায়, তাহলে প্লাস থাকে শুধু বা মাইনাস থাকে হচ্ছে mgl cos থিটা ইনিশিয়াল। এখান থেকে mgl কমন নিলে 1 মাইনাস cos থিটা ইনিশিয়াল, এটাই হচ্ছে আমাদের মোট শক্তির সমান। এবং মোট শক্তি তো আসলেই এটা, কারণ ডি বিন্দুতেও যখন ছিলাম তখন দেখো মোট শক্তি কিন্তু এই যে আমাদের mgl 1 মাইনাস cos থিটা এটাই ছিল। হ্যাঁ, মোট শক্তি যেটা, মোট শক্তি কিন্তু এটা ছিল mgl ইন্টু 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, মোট শক্তি হচ্ছে mgl 1 মাইনাস cos থিটা, আর এখানে mgl 1 মাইনাস cos থিটা ইনিশিয়াল, কারণ এই ক্ষেত্রে আবার ওটাকে থিটা ইনিশিয়াল ধরে নিয়েছিলাম। একটা কাজ করি, সবগুলাই মিলবে যদি এখানে থিটা ইনিশিয়াল বসাই দিই প্রথমটাকে, তাহলেই হলো। দেখো ক্লিয়ার কিনা? থিটা যদি দেওয়া না থাকে, হ্যাঁ সেটাই আসবো আগে। দেখো থিটা তো নর্মালি দেওয়া থাকে, থিটা দেওয়া থাকলে পারবো ইনশাল্লাহ আমরা। ঠিক আছে, গতিশক্তিও বের করতে পারবো, বিভব শক্তিও বের করতে পারবো। ওকে, আরেকবার রিক্যাপ করতে বলছি। দেখো আমাদের প্রথমে কি করলো, সরল দোলকটাকে আমরা একটা নির্দিষ্ট কোণে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট কৌণিক বিস্তার থেকে ছেড়ে দিলাম, ধরো 60 ডিগ্রি থেকে ছেড়ে দিলাম। সব ক্ষেত্রে কনসেপ্ট একই রকম, বিভব শক্তি হচ্ছে mg ইন্টু ভূমি থেকে উচ্চতা, আর গতিশক্তি হচ্ছে mg ইন্টু কতটুকু নিচে নামলো সেটা। তাহলে খেয়াল করো, একদম শুরুতে যখন বি বিন্দুতে আছে তখন মোট শক্তি কত? বিভব শক্তি আর গতিশক্তি। এই পয়েন্টে গতিশক্তি হচ্ছে 0, বিভব শক্তি হচ্ছে ভূমি থেকে উচ্চতা। ভূমি কোনটাকে ধরবো? বস্তু যখন পুরাটা গতিশীল তখন বস্তু তার গতিপথে সবচাইতে নিচের যে বিন্দুটা অতিক্রম করলো সেইটাকে আমরা বলছি তার ভূমি। বস্তু তার গতিপথে চলার সময় সবচেয়ে নিচে যে বিন্দুতে আসলো সেইটাকে তার ভূমি হিসাবে আমরা চিন্তা করছি। তাহলে এখানে এইটা যদি ভূমি হয় তাহলে mg ইন্টু এইটুকু যে দূরত্ব, mg ইন্টু এইটুকু যে দূরত্ব, এটাই তার বিভব শক্তি। এই যে এটা a ছিল, এটা d ছিল, তাহলে এটা বিভব শক্তি। এটা কিভাবে আমরা বের করলাম? টোটাল ছিল l, l থেকে আমরা এই od বাদ যাবে। od মানে কি দেখো, od মানে হচ্ছে l cos থিটা ইনিশিয়াল, l cos থিটা ইনিশিয়াল। এই যে ad কিভাবে আসলো এটা এখানে লেখা আছে, ad কিভাবে আসলো সেটা এখানে লেখা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ওই পয়েন্টের আমাদের মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, বা এটাও বলতে পারি বি বিন্দুতে বিভব শক্তি। বি বিন্দুতে যে বিভব শক্তি সেটা, কারণ গতিশক্তি আসলে 0। বি বিন্দুতে যে বিভব শক্তি, একই কথা, যাই হোক এটা আলাদা করে লেখার কিছু নাই। বি বিন্দুতে যে মোট শক্তি সেটাই হচ্ছে বি বিন্দুর গতিশক্তি। একটা মিনিট দাঁড়াও, এটা আমি এখানে আরেকবার লিখে রাখি, mg ইন্টু এল 1 মাইনাস কস থিটা ইনিশিয়াল। ব্যাস, এটা হলো আমাদের বি বিন্দুতে মোট শক্তি বা বি বিন্দুর বিভব শক্তি যেটাই বলো। তাহলে এ বিন্দুর গতিশক্তি কি? যখন এই বস্তুটা পুরাটা এখানে চলে আসলো তখন তার সম্পূর্ণ বিভব শক্তিটা কিন্তু গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে তার বেগ কত? হাফ এম ভি স্কোয়ার থেকে ভি এটা বের করে ফেললাম, ডান। এখন আমরা বের করতে চাই যে যদি এটা এই শুরু আর শেষ পয়েন্টে না থেকে মাঝামাঝি কোনো একটা পয়েন্টে থাকে,
সেই কোণটা দেওয়া আছে থিটা ফাইনাল। তাহলে থিটা ফাইনাল যদি দেওয়া থাকে তাহলে এই ই পয়েন্টে যখন সে থাকবে তখন তার বিভব শক্তি কত, গতিশক্তি কত। বিভব শক্তি কি হবে, ভূমি থেকে উচ্চতা ইন্টু mg। তাহলে এইটুকু উচ্চতা কত হবে, এইটুকু উচ্চতা হচ্ছে টোটাল ও এ থেকে আমরা ও ইটাকে বাদ দিলেই হয়ে যাবে। ও ই মানে কত, এল কস থিটা ফাইনাল না, নর্মাল। তুমি দেখো ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো, এটা যেহেতু এল ছিল তাহলে কস থিটা ফাইনাল মানে এই পুরাটা আসছে, এল কস থিটা ফাইনাল মানে কিন্তু ও ই। তাহলে আমরা এল থেকে এল কস থিটা ফাইনাল যদি বাদ দেই তাহলেই কিন্তু আমরা এই এ ই দূরত্বটা পাই। তাহলে এম জি এল গেল, এবং বি বিন্দুতে গতিশক্তি কত, যতটুকু নেমে আসছে ডিই। তুমি হিসাব করে দেখো ডিই যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের এল কস থিটা ফাইনাল থেকে এল সাইন থিটা ইনিশিয়াল বাদ দিলে যা হয় তাই। তাহলে এটা হিসাব করলাম, গতিশক্তি প্লাস বিভব শক্তি মোট শক্তিও বের করলাম। ঠিক আছে, তাহলে খেয়াল করো যেহেতু ই বিন্দুতে ববটির গতিশক্তি পাইছো, ই বিন্দুতে ববটার যদি বেগ বের করতে বলে তাইলেও আমরা পারবো। যেহেতু গতিশক্তিও বের করলাম তাহলে বেগ কত হবে, ই বিন্দুতে বেগ, ই বিন্দুতে ববটির বেগ কত হবে, ববটির বেগ ভি সমান সমান হবে রুট ওভার, ভি সমান সমান হবে রুট ওভার 2gl, 2gl cos থিটা ফাইনাল মাইনাস cos থিটা ইনিশিয়াল। হ্যাঁ, cos থিটা ফাইনাল মাইনাস cos থিটা ইনিশিয়াল। তাহলে এটা হচ্ছে ই বিন্দুতে আমাদের ববটার বেগ। ঠিক আছে, 2gl cos থিটা ফাইনাল মাইনাস cos থিটা ইনিশিয়াল। বুঝছি? দেখো ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই ক্ষেত্রে থিটা ফাইনাল থিটা ইনিশিয়াল দুইটাই দেয়া থাকবে, চিন্তা করো না। ঠিক আছে, গুড, গেল। এবার আসো কয়েকটা প্রবলেম দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রবলেম দেখার আগে ওই যে যদি অন্য আরেকভাবে দেয়া থাকে তাহলে কি হবে সেটাও আরেকবার একটু দেখে আসি। আমাদের তো কোণ দেওয়া ছিল, তখন কিভাবে ম্যাথ করবো এটা তো বুঝলাম। যদি কোণ দেওয়া না থাকে, যদি কোণ দেওয়া না থাকে, দাঁড়া একটু ক্লিয়ার করে নিই এগুলা। ধরো কোণ দেওয়া নাই কিন্তু আমাদের মনে করো কোনো কোণ দেওয়া নাই, এগুলো আপাতত সরাই দিই, এরকম একটা অবস্থায়। তো আমাদেরকে বলে দিছে ঝুলন বিন্দুর সাথে যে উলম্ব রেখাটা, এটা তো আমাদের ঝুলন বিন্দু বলে এই পয়েন্টটাকে, বুঝছো? এই পয়েন্টটাকে আমরা বলি ঝুলন বিন্দু। ঝুলন বিন্দু থেকে যে উলম্ব রেখা, এই উলম্ব রেখা থেকে এক্স মিটার দূরত্বে আমরা একটা বস্তুকে নিয়ে গেছি। এই ঝুলন বিন্দুর সাথে যে উলম্ব রেখা, সেখান থেকে এক্স মিটার দূরে ববকে নিয়ে গেছি। তাহলে বলো তো এইটুকু দূরত্ব ছিল এল, তাহলে এটা যদি ও বিন্দু হয়, এটা যদি আমাদের বি বিন্দু হয়, এটা যদি আমাদের এ বিন্দু হয়, তাহলে ও বি সমান সমান কি লিখতে পারবো, ও বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো না যে ও সি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, ও সি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে ও সি মানে কত, ও সি মানে এল মাইনাস বিসি মানে এক্স, তাহলে এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ও বি এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা পেলাম, এইটা কত হচ্ছে। তাহলে আমরা যখন বিভব শক্তি হিসাব করতে চাইবো সি বিন্দুতে বিভব শক্তি কত, সি বিন্দুতে বিভব শক্তি কত, এইটা যদি বের করতে চাই তাহলে সি বিন্দুতে বিভব শক্তি বের করতে হলে আমাদের এই উচ্চতাটুকু লাগবে বা এসিটা লাগবে, তাই তো? তাহলে বিভব শক্তি ইপি সমান সমান হবে এম ইন্টু জি ইন্টু এ বি যে দূরত্বটা সেটা, এই যে এ বি যে দূরত্বটা সেটা, এটার মান কত হবে, এম ইন্টু জি ইন্টু টোটাল এল থেকে বাদ যাবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা, টোটাল এল থেকে বাদ যাবে এই ও বি যে দূরত্বটা সেটা। হ্যাঁ, এ বি দূরত্বটা তো ও এ থেকে বাদ যাবে ও বি, ও এ মানে হচ্ছে এল আর ও বি মানে হচ্ছে এইটা। তাহলে এখান থেকে এম জি এল ইন্টু মাইনাস এটা গেল। ঠিক আছে, এটা গেল সি বিন্দুতে যে বিভব শক্তি সেটা। এখন সি বিন্দুর গতিশক্তি কত আমরা তো জানি। তো মনে করলাম আমাদের এই যে বস্তুটা আছে সেই বস্তুটা কিছুক্ষণ সময় পরে গিয়ে দেখা গেল, কিছু সময় পরে আমাদের এই ববটা মনে করো এক্স ইনিশিয়ালে ছিল, আগে আগে আমাদের এই ববটা এক্স ইনিশিয়ালে ছিল,
তাহলে এটা ইনিশিয়াল রাখলাম, এটাকেও ইনিশিয়াল রাখলাম। তারপরে এটা এক্স ফাইনাল একটা পজিশনে মনে করো চলে আসছে, এক্স ফাইনাল একটা পজিশনে চলে আসছে। কোথায় এটা? এটা মনে করো সেই ই বিন্দু, ই বিন্দুতে চলে আসছে, এটা মনে করলাম এফ। তাহলে যখন এটা ই বিন্দুতে আসে, ই বিন্দুতে বিভব শক্তি কত হবে? ই বিন্দুতে বিভব শক্তি সমান সমান হবে mg ইন্টু এএফ। আচ্ছা, এএফ কে কিভাবে লেখা যায়? এএফ কে লেখা যায় ও এ থেকে আমরা ওএফ বাদ দিব। আচ্ছা, তাহলে ও এ কোনটা? ও এ মানে এল মাইনাস ও এফ মানে কত? ও এফ মানে হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। দেখো তো ঠিক লিখলাম কিনা। ও এফ যেটা হবে সেইটা কি? আমাদের এল স্কোয়ার থেকে এক্স এফ স্কোয়ার বাদ দিলে রুট করার পর যেটা পাবো এটাই হচ্ছে ও এফ। তাহলে এটা গেল ই বিন্দুতে বিভব শক্তি। আর ই বিন্দুতে গতিশক্তি কত? ই বিন্দুতে গতিশক্তি কত হবে? গতিশক্তি যদি বের করতে চাও একদম সিম্পলি এইখানে যে মোট বিভব শক্তি ছিল সেখান থেকে ই বিন্দুর বিভব শক্তি বাদ দিলেই কিন্তু ই বিন্দুর গতিশক্তি পাওয়া যায়। আমরা দুইভাবেই করতে পারি, একটা হচ্ছে মোট শক্তি থেকে বাদ দিতে পারি এইটাকে, মোট শক্তি থেকে এইটাকে বাদ দিয়ে দিতে পারি, কারণ এইটা হলো আমাদের সেই ই বিন্দুর গতিশক্তিটা। হ্যাঁ, মোট শক্তি থেকে এটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে mgl যদি রাখো mgl মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এখানে থাকবে এটা। তাহলে দেখি কি আসে। mgl কমন নিলাম বা mgl থাকলো মাইনাস mg ইন্টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস mgl এবং প্লাস mg রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। তাহলে mgl কাটাকাটি হয়ে গেলে mg রুট ওভার বা mg কমন নিলে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এটা হচ্ছে মোট শক্তি বা এই যে হাফ এম ভি ই বিন্দুর যে গতিশক্তি সেটা। তো এখান থেকে আমরা কিন্তু যদি বেগও বের করতে চাই তাহলেও পারবো। তাহলে ই বিন্দুর বেগ কত? ই বিন্দুর বেগ কত হবে? ভিই সমান সমান রুট ওভার 2mg এর ভিতরে আবার রুট এল স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এগুলো মুখস্থ করতে যাও না খবরদার, কারণ আমাদের প্রশ্নের মধ্যে ডেটা দেওয়া থাকবে। হ্যাঁ, প্রশ্নের মধ্যে ডেটা দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে। তাইলে হ্যাঁ, এম বাদ দেয় নেই, ও সরি, এম বাদ যাবে, তো এম বাদ যাবে। গুড। সো এগুলা মুখস্থ করতে যেও না, তুমি দেখো আইডিয়াটা যদি পাও ম্যাথ করা একদম সহজ। এই দেখো প্রশ্ন পড়ি তাহলে কি বলছে খেয়াল করো। একটা সরল দোলকের ববের ভর হচ্ছে 10 গ্রাম। তার মানে কি ববের ভর 10 গ্রাম, এম দেওয়া আছে, এবং কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। তার মানে ক্যাপিটাল এল কত দেওয়া আছে? ক্যাপিটাল এল দেওয়া আছে হচ্ছে 13 সেন্টিমিটার বা 0.13 মিটার। ববের ভর এম সমান সমান দেওয়া আছে 10 গ্রাম, তার মানে 0.01 কেজি দেওয়া আছে। ববটি ঝুলন বিন্দুগামী উলম্ব রেখা থেকে 5 সেন্টিমিটার দূরে টেনে ছেড়ে দেওয়া হলো। তার মানে কি যে আমাদের এইটা যদি এই যে
কি বললো এখানে, যে ঝুলন বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরে গিয়ে এটাকে আমরা ছেড়ে দিছি। এই এক্স সমান সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার, এক্স এর যে ভ্যালু 0.05 মিটার দেওয়া। এখন বলল যখন ববটা সর্বনিম্ন বিন্দু অতিক্রম করবে তখন তার গতিশক্তি কত হবে। তার মানে যখন এই এ বিন্দু অতিক্রম করবে তখন তার গতিশক্তি কত হবে বের করতে হবে। তো আমরা যেটা জানি, এ বিন্দুর গতিশক্তি, এ বিন্দুর গতিশক্তি সমান সমান বি বিন্দুর বিভব শক্তি। এ বিন্দুর গতিশক্তি সমান সমান বি বিন্দুর বিভব শক্তি। আমাদের বলছে এ বিন্দুর গতিশক্তিটাই কত বের করতে। তাহলে বি বিন্দুর বিভব শক্তি কত, mg ইন্টু, একটু আগে দেখলাম না mg l মানে হচ্ছে এই যে কতটুকু দূরত্ব বের করতে হবে, এইটুকু হাইট বের করা লাগবে। তাহলে এল থেকে, এই যে এল থেকে যদি বাদ দেওয়া হয় এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে, তাহলে কিন্তু হয়ে যায়। কি করলাম, এটা যদি সি বলি, এটা যদি ও বিন্দু বলি, তাহলে আমাদের কিন্তু এ সি দূরত্বটা দরকার। এ সি সমান সমান আসলে কত, এ সি সমান হচ্ছে এ ও মাইনাস ও সি। এ ও মানে হচ্ছে এল এবং ও সি যেটা সেটা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ সি যেই ভ্যালুটা সেটা এখানে বসাই দিলে হয়ে গেল। বা যদি কনফিউশন লাগে তাহলে এখানে শুধু এ সিটা রাখো, এখানে শুধু এ সিটা রাখো। এ সি মানে কত, এ সি মানে হচ্ছে ও এ থেকে বাদ যাবে ও সি। ঠিক আছে, তাহলে এ বিন্দুর গতিশক্তি সমান বি বিন্দুর বিভব শক্তি এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো ইজিলি। তাহলে দেখো এম এর মান কত, 0.01 ইন্টু 9.8 ইন্টু এল মানে হচ্ছে 0.13 মাইনাস রুট ওভার 0.13 স্কোয়ার মাইনাস 0.05 স্কোয়ার। ব্যাস, এইখান থেকে আমরা ভ্যালু বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে দেখবা হিসাব করে কত হয় গতিশক্তি, আর বেগ চাইলেও তো বের করে ফেলতে পারবা। ঠিক আছে, সহজ, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এএনএম আপনি ওয়ান শট ক্লাসগুলোতে ম্যাথ করাননি, ক্লাসগুলোতে সিকিউ করালে ভালো হতো। ইউটিউবে যে ওয়ান শটগুলো আপলোড দেওয়া আছে তুমি দেখবা 3টা ক্লাস আছে, একটা ওয়ান শট আছে, একটা সিকিউ সলভিং আছে, একটা এমসিকিউ সলভিং আছে। ওয়ান শটটা রাখার পারপাস হচ্ছে যে মূলত তুমি আগে একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারটাই পরীক্ষার আগের রাত্রে খুব অল্প সময় জাস্ট বেসিকগুলো কভার করে দেওয়া, কারণ আগে পড়ছো। যদি তোমার সিকিউতে প্রবলেম থাকে তাহলে তখন সিকিউ সলভিং ক্লাসগুলো করবা, যদি এমসিকিউতে প্রবলেম থাকে তখন এমসিকিউ সলভিং ক্লাসগুলো করবা। হ্যাঁ, কারণ ওই যে যদি একবারে বেসিকের পাশাপাশি সিকিউগুলোও দেখাতে যায় ক্লাস অনেক লম্বা হয়ে যায়, তো এটা পরীক্ষার আগের রাত্রে দেখার জন্য পারফেক্ট না। পরীক্ষার দেখবা তুমি পদার্থের গাঠনিক ধর্ম, এটা 35 মিনিটের একটা ছোট লেকচারে শেষ হয়ে গেছে, কারণ জাস্ট বেসিক জিনিসগুলো দেখানো। কারণ ওই পরীক্ষার আগের রাত্রে এরকম মনে হয় যে কেউ যদি খুব অল্প সময় পুরো চ্যাপ্টারে কী কী জানিছিল একবার যদি একটু লিখে দিত বা বুঝাই দিত, এবং তারপর পর্যাবৃত্ত গতি দেখবা 1 ঘন্টা মতন সময়, এরকম খুব অল্প সময় পুরো চ্যাপ্টারে বেসিকগুলো দেওয়া আছে খালি। সো তোমার যদি সিকিউ লাগে তাহলে তখন আলাদা করে সিকিউ সলভিং ক্লাসগুলো করো বা এমসিকিউ সলভিং ক্লাসগুলো করো। ঠিক আছে, হ্যাঁ, পরীক্ষার আগের রাত্রের জন্য এটা বললাম, যদি কভার করতে চাও। মানে ওয়ান শট ক্লাস কখনোই এই একাডেমিক ক্লাসের বা অল্টারনেটিভ হইতে পারবে না। হ্যাঁ, একাডেমিক ক্লাসে যত ডিটেলসে যাওয়া হয়, যত টাইপের ম্যাথ প্রবলেম দেখানো হয়, এগুলো ওয়ান শটের মধ্যে তুমি সহজে পাবা না। ঠিক আছে, না, ভিসকোসিটি অধ্যায়টা এর মধ্যে নাই, ভিসকোসিটি অধ্যায়টা এর মধ্যে নাই। হ্যাঁ, ববটা কি, বব হচ্ছে এই যে এইটা, বব হচ্ছে এই যে এটাকে বব বলে, ওই যে লিখে দিছিলাম দেখো খাতায়। বব হচ্ছে ওই যেটা ঝুলাই আমরা সরল দোলকটা বানালাম। আচ্ছা, তারপরেরটা কি দেখো, একটা সরল দোলকের ববের ভর হচ্ছে 4 গ্রাম, ববের ভর হচ্ছে 4 গ্রাম এবং কার্যকর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। ববটিকে কোনো একদিকে টেনে সুতাটিকে অনুভূমিক করা হলো। কি বললো দেখো, যে এটা হলো আমাদের সেই ঝুলন বিন্দু, বা এটা হলো আমাদের সেই সিলিংটা, এটা হলো আমাদের সেই সিলিংটা।
সরল দোলকের একটা ববের ভরের কথা বলে দিছে, ববের ভরের কথা বলে দিছে। হ্যাঁ, এইটা হলো ঝুলন বিন্দু সহ মানে দড়ির দৈর্ঘ্য সহ যে ববটা, সেটা কি বলছে দেখো, যে সরল দোলকের ববের ভর 4 গ্রাম এবং কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের কাছে কিন্তু এম দেওয়া আছে, এম হচ্ছে 0.04 কেজি, তাই তো? এবং কার্যকরী দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, এল সমান সমান হচ্ছে 0.5 মিটার। ববটাকে কোনো একদিকে টেনে সুতাটিকে অনুভূমিক করা হলো। দেখো, ববটাকে কোনো একদিকে টেনে সুতাকে অনুভূমিক করা হয়েছে। সুতাকে অনুভূমিক করা হয়েছে মানে কি, একদম পুরাপুরি দেওয়ালের সাথে লাগাই দেওয়া হয়েছে, এটাই বোঝাচ্ছে। তারপরে এটাকে ছেড়ে দেওয়া হলো। সুতাটা যখন উলম্ব রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে তখন ববটার গতিশক্তি এবং বেগ কত নির্ণয় করো। অর্থাৎ যখন আমাদের এই বস্তুটাকে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে সুতাটা যখন উলম্ব রেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলো, উলম্ব রেখার সাথে যখন 60 ডিগ্রি কোণ তৈরি করলো, মানে এইরকম একটা অবস্থায় আছে, তখন এর গতিশক্তি কত এবং বেগ কত এটা বের করতে বলছে। খুব সহজ। তাহলে আমরা যদি বলতো বিভব শক্তি বের করতে চাই তাহলে কি করব? বিভব শক্তি বের করতে চাইলে জাস্ট ভূমি থেকে এটা কতখানি উচ্চতায় আছে সেই উচ্চতাটা আমরা নিব না? তাহলে এটাকে মনে করলাম এ বিন্দু, এটাকে মনে করলাম বি বিন্দু, এটাকে মনে করলাম সি বিন্দু, এবং এখান থেকে এইটুকু যে পয়েন্ট এটাকে মনে করলাম ডি বিন্দু, এটাকে মনে করলাম ও বিন্দু। তাহলে আমাদের সি বিন্দুতে বিভব শক্তি কি হবে? সি বিন্দুতে বিভব শক্তি কি হবে? সি বিন্দুতে বিভব শক্তি সমান সমান হবে mg ইন্টু এডি। তাহলে mg ইন্টু এডি যেটা, সেটা আসলে কতটুকু? আমরা যদি, যেহেতু এই পয়েন্টে আছে, ভূমি থেকে কতটুকু উচ্চতা, এডির ভ্যালুটা আমাদের লাগবে। তাহলে এল থেকে এল কস 60 বাদ দিলেই কিন্তু হয়ে গেল। এল থেকে এল কস 60 ডিগ্রি বাদ দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে mg, এল এর মান দেওয়া ছিল 0.5, 0.5 মাইনাস 0.5 cos 60 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, cos 60 মানে হচ্ছে হাফ। তাইলে এখান থেকে বের করে ফেলো আমাদের সি বিন্দুতে বিভব শক্তি কত। 0.04 ইন্টু 9.8 ইন্টু 0.5 মাইনাস 0.5 ইন্টু 0.5 কত হয়? 0.098। দেখো তো ঠিক আছে কিনা? 0.098 জুল, এটা হচ্ছে সি বিন্দুতে বিভব শক্তি। এটা কি আমাদের চাইছিল? ও না, সরি, এটা তো চাই নাই প্রশ্নের মধ্যে। আরে কেন কেন খালি খালি করলাম, একবারেই তো আমরা গতিশক্তি সূত্রে ফেলে দিতে পারতাম। সি বিন্দুতে গতিশক্তি কত? সি বিন্দুতে গতিশক্তি কত? আচ্ছা, গতিশক্তি সমান কি ছিল বলো তো? আমরা তো ওইটা যেহেতু বের করা আছে, মোট শক্তি থেকে বিভব শক্তি বাদ দিলেই হতো, কিন্তু তো দরকার নাই। আমি সি বিন্দুতে গতিশক্তিটা যদি এটা না জানতাম তাহলে কেমনে করতাম? mg ইন্টু যতটুকু ট্রাভেল করে আসছে, কতটুকু ট্রাভেল করে আসছে? ও ডি দূরত্ব ট্রাভেল করে আসছে না? তাহলে ওডি দূরত্ব আসলে কতটুকু? যতটুকু ট্রাভেল করে আসছে ওডি যেই দূরত্ব সেটা কতটুকু? m ইন্টু 9.8 ইন্টু ওডি মানে হচ্ছে এল কস 60, এল কস 60 ডিগ্রি। দেখো এখানে কিন্তু আমাদের ওই যে মূলত সূত্রের মধ্যে যদি ফেলতাম তাহলে কি হতো? এল কজ ফাইনাল মাইনাস এল কজ ইনিশিয়াল না? তো এল কজ ইনিশিয়াল তো 90 ডিগ্রি, কজ 90 মান কত? 0, তাই এটা কিন্তু 0 হয়ে যায়, এটা কিন্তু আর লাগেই না। তো জাস্ট এটাই জন্য এল কস 60 ডিগ্রি হিসেবেই কিন্তু আছে। সি বিন্দুতে গতিশক্তি mg ইন্টু ওডি সমান m ইন্টু জি ইন্টু এল কস 60 ডিগ্রি। m সমান সমান হচ্ছে 0.04 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু হাফ। দেখো তো কত হয়? 0.04 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 0.5, এটা আসে 0.098, 0.098। ঠিক আছে, দেখো, হ্যাঁ ঠিক আছে, কারণ এল কস 60 মানে l/2, তো ভূমি থেকেও এটা এখন l/2 দূরত্বে আছে এবং উপর থেকে নিচের দিকেও l/2 দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে সি বিন্দুতে গতিশক্তি যেটা সেটা এত জুলই হবে। আর গতিশক্তি যখন জানছো, সি বিন্দুতে বেগ কত? সি বিন্দুতে বেগ v সমান সমান √2 ইন্টু g ইন্টু
এল কস 60 ডিগ্রি। তো যা আসে তাই দেখব। 2 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 0.5, যত আসে তত। ঠিক আছে, 0.5 ইন্টু 0.5 ইন্টু 9.8 ইন্টু 2, এটা আসে 2.21। দেখো তো ঠিক আছে কিনা, 2.21 মিটার পার সেকেন্ড এরকম আসে। ভর ভুল লিখছি, কই ভর ভুল লিখছি, আল্লাহ না, কোথায় 0.04 না, হ্যাঁ দাঁড়াও, ছি 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 ছি, দুঃখিত। আন্তর্জাতিকভাবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি হবে। সি 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 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু বয়স হয়ে গেছে তো, মাইনাস হচ্ছে 0.5 ইন্টু 0.5, কত আসে, কত আসে এটা, 10 টু দি পাওয়ার -3 আসতেছে, 10 টু দি পাওয়ার -3 আসে এখানে। তো এখানেও একই জিনিসই আসবে, এইখানেও একই জিনিসই আসবে। এই যে এই 0.5 হাফ, তো হাফ হাফ মানে 1/4, 4 কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তো 10 টু দি পাওয়ার -4ই হওয়ার কথা। 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কত আসে এটা, 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 যা আসে তাই। ও এই তো এখানে মনে হচ্ছে আবার ঝামেলা করছি কোনো একটা, দেখো তো এটা আসতেছে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এইখানে কত হবে, এটাও হচ্ছে 0.5, এটাও 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 0.5, এটা তো ঠিক 2.21 না এটা, তাই তো 40 গ্রাম করে দিলেই তো হতো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। দেখো এইটা ঠিক আছে 2.21, আশা করি বুঝছো। চলো এবার পরেরটাতে যাই, কি বলছে এটাই, 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরল দোলক এর ববের ভর হচ্ছে 300 গ্রাম, ববের ভর হচ্ছে গিয়ে 300 গ্রাম, দোলকটাকে সাম্যাবস্থা থেকে 60 ডিগ্রি কোণে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। ববটার গতিশক্তি বের করো যখন এটা সাম্যাবস্থা দিয়ে অতিক্রম করে এবং সুতার সাম্যাবস্থানের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আমরা তো সাম্যাবস্থা দিয়ে যখন অতিক্রম করে তখনকার হিসাব তো পারবই, এটা তো হিসাব করলামই আমরা, যে যদি 60 ডিগ্রি কোণে থাকে, যদি আমাদের এটা 60 ডিগ্রি কোণে থাকে, না এই যে দেখো, এই যে যখন এটা আমাদের ধরো 60 ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে আছে, আমরা এখান থেকে এটাকে ছেড়ে দিছিলাম, তাহলে ছেড়ে দেওয়ার পরে এই জায়গাতে আসলে তার গতিশক্তি কত, বেগ কত, এগুলো তো আমরা এর আগের ম্যাথে করছি। সো এবার অন্য একটা করি, যেটা বললো যে যদি 30 ডিগ্রি কোণে, এই 60 ডিগ্রি থেকে যখন এটা 30 ডিগ্রি কোণে থাকবে, যখন এটা 30 ডিগ্রি কোণে আসবে, 60 ডিগ্রি থেকে যখন এটা 30 ডিগ্রি কোণে আসবে, তখন এই যে 30 ডিগ্রি কোণে যখন আসবে, তখন এটার কি বের করতে বলছে, গতিশক্তি বের করতে বলছে। তাহলে এটাকে যদি সি বিন্দু ধরি, তাহলে বলো তো সি বিন্দুতে গতিশক্তি কি বের করছিলাম আমরা, সি বিন্দুতে গতিশক্তি কত, সি বিন্দুতে যে গতিশক্তি, এটা হবে হচ্ছে আমাদের এম ইন্টু জি ইন্টু এল কস 30 ডিগ্রি মাইনাস এল কস 60 ডিগ্রি। মনে আছে যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কারণ দেখো কজের অ্যাঙ্গেলটা যদি ছোট হয় তাহলে কিন্তু মান বড় হয়, তো এইভাবেও মনে রাখতে পারো, বড় থেকে ছোট বাদ দিব। হ্যাঁ, এই যে কতটুকু ট্রাভেল করে আসছে সেটাই আমাদের গতিশক্তি নির্দেশ করতো না, কতটুকু ট্রাভেল করে আসছে, এই যে এইখান থেকে এতটুকু কিন্তু ট্রাভেল করে আসছে। তাহলে এইটুকু যেই উচ্চতা, এটা ছিল এল কস 60 ডিগ্রি,
আর এতখানি যে উচ্চতা এইটা ছিল হচ্ছে এল কস 30 ডিগ্রি। তাহলে এই এল কস 30 থেকে এল কস 60 বাদ দিলেই কিন্তু এটা পেয়ে গেলাম। ব্যাস হয়ে গেল গতিশক্তি কত এবং বেগ কত, এগুলোও বের করতে পারবা, তাই তো? গেল। এই মাত্র একটু দেখো এইখানে কি বলল, যে 2 কেজি ভরের একটা কাঠের টুকরা, এটা হলো আমাদের সুতা এবং এখানে একটা কাঠের টুকরা আছে। তো 2 কেজি ভরের একটা কাঠের টুকরা, এটা হলো 0.1 মিটার লম্বা সুতায় ঝোলানো আছে। 0.1 মিটার একটা লম্বা সুতায় ঝোলানো, এটাই কার্যকরী দৈর্ঘ্য ধরে নিব আমরা। হ্যাঁ, কারণ এটা তো ভরকেন্দ্র কোথায় আছে এগুলো কিছু বলে নাই, কোনো দৈর্ঘ্য প্রস্থ তো দিয়ে দেয় নাই, তাই আমরা এখানে এই দৈর্ঘ্যের তুলনায় এখানকার ডাইমেনশনটা নগণ্য এরকম ধরে নিব। তো কি বললো দেখো, 50 কেজি ভরের একটা বন্দুক থেকে, 50 কেজি ভরের একটা বন্দুক থেকে, এটা হলো 50 কেজি ভর একটা বন্দুক থেকে কি করা হয়েছে, গুলি নিক্ষেপ করা হলো। একটা গুলি যে ভর হচ্ছে 10⁻² কেজি, 10 গ্রাম ভর আর কি, ভরের একটা বুলেট আনুভূমিক বরাবর আঘাত করে টুকরাটার মধ্যে রয়ে গেল। এই যে বুলেটটা ছিল, এই যে বুলেটটা ছিল, এই বুলেটটা কি করছে, যখন এখানে ধাক্কা দিছে বুলেটটা এটার মধ্যে রয়ে গেছে, বুলেটটা এটার মধ্যে রয়ে গেছে, কাঠটার মধ্যে রয়ে গেছে। এখন যদি এটা কাঠটার মধ্যে রয়ে যায়, বলল গুলিসহ টুকরাটার উলম্ব সরণ 0.1 মিটার। তাহলে গুলিসহ টুকরাটার যে উলম্ব সরণ মানে ওয়াই অক্ষ বরাবর সরণ, এই উলম্ব সরণটা হচ্ছে কতটুকু বলছে, 0.1 মিটার। তার মানে এটা সম্পূর্ণটাই কিন্তু সিলিং এর উপরে চলে গেছে। হ্যাঁ, 0.1 মিটার যেহেতু দৈর্ঘ্য ছিল, আমাদের পুরা কাঠের টুকরা সহ পুরা সিস্টেমটা উলম্ব সরণ হয়েছে 0.1 মিটার। তাহলে বের করতে বলছে, যদি এটা হয় তাহলে আমাদের এই বন্দুকের পশ্চাৎ বেগ কত নির্ণয় করো। সো বন্দুকের পশ্চাৎ বেগ তো বের করা সহজ, আমরা যদি জানতে পারি গুলির বেগ কত, তাহলেই কিন্তু বন্দুকের পশ্চাৎ বেগ কত বের করতে পারবো। সো গুলির বেগটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, গুলিটা যখন কাঠের তক্তাকে ভেদ করলো, এর মধ্যে রয়ে গেছে, পুরাটা কিন্তু একটা মিলিত বস্তু হিসেবে ওই একটা সুইং করছে, মিলিত বস্তু হিসেবে পুরা দড়ি সহ এটা সুইং করে একদম এই পর্যন্ত উচ্চতা পর্যন্ত এটা উঠে গেছে। তাহলে প্রথমে দেখো চিন্তাটা কিভাবে করব, যে আমরা প্রথমে পশ্চাৎ বেগ বের করতে চাই। পশ্চাৎ বেগ বের করার জন্য 50 কেজি আমাদের এই ক্যাপিটাল ভি বের করা লাগবে। আমাদের দেখো এই স্মল ভি যদি আমরা বের করতে পারি, গুলির স্মল ভি যদি বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা এখানকার পশ্চাৎ বেগ বের করতে পারবো। গেল, এখন এইটা আমরা কিভাবে বের করব, খেয়াল করো প্রশ্নের শেষ থেকে কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি। প্রথমে আমি দেখলাম যখন গুলি করছি তখন আমি পশ্চাৎ বেগ বের করার জন্য ভরবেগের সংরক্ষণশীলতা লাগবে, তাহলে এই গুলির বেগ বের করার জন্য, বন্দুকের বেগ বের করার জন্য আমার গুলির বেগ জানা লাগবে। তাহলে গুলির বেগ তো আমি জানি না, এখন গুলির বেগ জানার জন্য ইনফরমেশন কি হতে পারে। অনেকে এই জায়গায় একটা মেজর ভুল করে ফেলো, এখানে যেটা করো যে ½ mv² হচ্ছে mgh, এইভাবে করে বসায় দাও। এটা করা যাবে না, আমি আগে ঠিকটা করি তারপরে ভুলটা কি করো এগুলো একটু দেখাই দিব। সো দেখো এইখানে আমরা সবার আগে যদি, যখন গুলিটা ফায়ার করা হলো, আচ্ছা না এটা তো সরাইলে সমস্যা, গুলিটা যখন ফায়ার করা হলো তখন আমরা বের করতে চাই যে এটা যত উচ্চতায় উঠছে, দেখো সেই উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু 9.8 ইন্টু 0.1। এটা কোন পয়েন্টের কথা বলছে, এটা হলো ডি পয়েন্ট, মনে করো বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টের বিভব শক্তি, বি বিন্দুর বিভব শক্তি সমান সমান হচ্ছে mgh। এইটাই কি আমাদের এ বিন্দুর গতিশক্তি না, এ বিন্দুর সিস্টেমের বা মিলিত বস্তুর গতিশক্তি। এ বিন্দুতে মিলিত বস্তুর গতিশক্তি, এ বিন্দুতে মিলিত বস্তুর গতিশক্তি। তাহলে এ বিন্দুতে মিলিত বস্তুর গতিশক্তি কি হবে সেটাই আমরা এখান থেকে বের করব, যে ক্যাপিটাল এম যেটা কাঠের তক্তার ভর হচ্ছে 2 কেজি,
গুলির ভর হচ্ছে 10⁻² ইন্টু 9.8 ইন্টু 0.1 ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি প্রাইম স্কোয়ার। এখানে মনে করলাম মিলিত বেগ হচ্ছে ভি প্রাইম, মিলিত বেগ হচ্ছে ভি প্রাইম স্কোয়ার। কেন মিলিত বেগ? কারণ এইটা যে বেগে আঘাত করবে পুরো সিস্টেম কি সেই বেগে চলা শুরু করবে না, তো এটা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে এখানে আমি একটা মিলিত বেগ বের করবো, সেই মিলিত বেগে না এটা উপরে উঠবে। তাহলে মিলিত বেগের জন্য যে গতিশক্তি সেটা সমান সমান এই উচ্চতাতে তার বিভব শক্তির সমান। তাহলে বি বিন্দুর যে বিভব শক্তি সেটা এ বিন্দুতে মিলিত বস্তুর গতিশক্তি। তাহলে এখান থেকে আমরা ভি প্রাইমটা বের করতে পারবো। এখান থেকে কিন্তু দেখো আমাদের এই যে এইটা আর এইটা কাটাকাটি হয়ে যায়, তাহলে ভি সমান সমান আসে কত? ভি প্রাইম সমান সমান কত আসে? ভি প্রাইম সমান সমান আসে √2 ইন্টু 9.8 ইন্টু 0.1। কত আসে দেখো তো? 2 ইন্টু 9.8 ইন্টু 0.1, এটাকে রুট করলে আসে হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড। 1.4 মিটার পার সেকেন্ড। এটা তাহলে কি গেল? এইটা হচ্ছে আমাদের মিলিত বস্তুর বেগ। এইটা কিন্তু মিলিত বস্তুর বেগ। এইটা হচ্ছে মিলিত বস্তুর বেগ। মিলিত বস্তুর বেগ। তাহলে মিলিত বস্তুর বেগ যদি জানি, তাহলে গুলির সাথে কাঠের সংঘর্ষের ফলে, গুলির সাথে কাঠের সংঘর্ষে ভরবেগের নিত্যতা থেকে পাই ভরবেগের নিত্যতা। দেখো এখানে কাঠের ভর ছিল 2 কেজি, তার বেগ ছিল 0। গুলির ভর ছিল 10⁻², তার বেগ ছিল স্মল ভি, ইজ ইকুয়ালস টু 2 প্লাস 10⁻² ইন্টু ভি প্রাইম। তো এখান থেকে স্মল ভি যদি বের করতে চাই তাহলে 2 প্লাস 10⁻² ইন্টু ভি প্রাইম, যেটা এটা হচ্ছে 1.4 ডিভাইডেড বাই 10⁻²। কত হয়? 2 প্লাস 10⁻² ইন্টু 1.4 ডিভাইডেড বাই 10⁻²। এটা আসে হচ্ছে 281 দশমিক সামথিং, 281.4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বের করলাম যে গুলিটার বেগ কত ছিল। গুলির বেগ ছিল 281.4 মিটার পার সেকেন্ড। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? সুতরাং বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ হবে, বন্দুকের ভর কত? 50 কেজি ইন্টু 0, প্রথমে তো সবার ভর বেগের সমষ্টি 0 ছিল, সমান সমান 50 ইন্টু ক্যাপিটাল ভি মাইনাস 10⁻² ইন্টু 281.4। তাহলে ভি সমান সমান 10⁻² ইন্টু 281.4 ডিভাইডেড বাই 50। দেখো কত হয়? 0.056, 0.05628 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ওকে। অনুভূমিক আর আনুভূমিক আসলে আমার জানা মতে একই। হ্যাঁ, অনুভূমিক আর আনুভূমিক সম্ভবত দুইটার মধ্যে যে কোনো একটা শব্দ সঠিক। এটা বাংলা স্যারকে একটু জিজ্ঞেস করো। ফিজিক্সে এই দুইটার মধ্যে পার্থক্য নেই, অনুভূমিকও যা আনুভূমিকও তাই। তাহলে দেখো আমরা পুরাটা একবার রিক্যাপ করি। কি করলাম? আমাদেরকে বলছিল যে একটা গুলি ফায়ার করা হয়েছে, একটা বন্দুক, সেটা পিছনে সরে গেছে, ওই বন্দুকের পিছনের পশ্চাৎ বেগ কত এটাই বের করতে হবে। তো যখন আমরা বন্দুক থেকে গুলিটা নিক্ষেপ করলাম, ওই গুলিটা যখন কাঠের তক্তার মধ্যে ঢুকলো, কাঠের তক্তা সহ গুলিটা একটা মিলিত বস্তু হিসেবে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে গেছে। সেটা কত এগুলো আমাদের বলে দিছে যে 0.1 মিটার উচ্চতায় উঠছে। তো আমরা মূলত প্রথমে বের করতে চাইছিলাম কি, এই যদি কোনোভাবে আমরা পশ্চাৎ বেগ বের করতে চাই তাহলে এখানে ভরবেগ সমান, তাহলে এর বেগটা যদি কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু এখানকার বেগ হয়ে যাবে। এখন অনেকেই যেই ভুল জায়গাটায় করো, যেই ভুলটা করো অনেকে, যে এখানে হাফ mv², হাফ ইন্টু গুলির ভর 10⁻² ইন্টু ভি, হাফ mv² সমান সমান, মানে এই যে গতিশক্তিটা, সেই গতিশক্তি সমান সমান লেখো যে 2 কেজি প্লাস 10⁻² ইন্টু 9.8 ইন্টু
ওই 0.1 ইন্টু 0.1। এটা অনেক গাইডেও এটা ভুলভাবে সমাধান করা আছে, এটা খেয়াল রেখো। তুমি তো এটা স্থিতিস্থাপক সংঘর্ষ থেকে জানো। বলো তো, যখন একটা গুলি যদি কাঠের তক্তার ভিতরে ভেদ করে যদি মিলিত বস্তু হয়ে যায়, মিলিত বস্তু হয়ে গেলে কখনো গতিশক্তি সংরক্ষিত থাকে? মিলিত বস্তু হয়ে গেলে, দুইটা বস্তু যখন মিলিত হয়ে যায় তখন কি কখনো গতিশক্তি সংরক্ষিত থাকে? কখনোই কিন্তু থাকে না। তাহলে গতিশক্তি যদি সংরক্ষিত না থাকে, তাহলে কি আমি এইখানে যে টোটাল গতিশক্তি গুলির ছিল সেটা কি মোট বিভব শক্তির সমান বলতে পারবো? পারবো না। কারণ এখানকার গতিশক্তি যখন এটা মিলিত হয়ে গেছে তখন কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ এটা না, এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখানে কিন্তু একটা এনার্জি নষ্ট হবে। তাইলে এইখানে যে এনার্জিটা আছে সেইটা সমান সমান এখানকার যে গতিশক্তিটা, সেইটা সমান সমান আমি এখানকার বিভব শক্তি বলতে পারবো। কিন্তু কখনোই এটার গতিশক্তি সমান সমান এখানকার বিভব শক্তি এটা বললে হবে না। এই ভুলটাই এখানে কিন্তু করা, এটা খেয়াল রেখো, এটা কখনোই হবে না। তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে প্রথমে আগে আমাকে দেখো দুইটা ধাপে অঙ্কটা করতে হচ্ছে। যে আমি প্রথমে এখান থেকে এই বস্তুটা যখন এখানে ঢুকবে, মিলিত বস্তুরটা পরে এখানে একটা বিভব শক্তি অর্জন করবে, তাই তো? পুরা বস্তুটা একটা মিলিত বস্তু হিসেবে এখানে যখন যাবে তখন তার বিভব শক্তি এখানকার গতিশক্তির সমান হবে। তাহলে খেয়াল করো কি হচ্ছে পুরা কাহিনী। আমরা প্রথমে বের করলাম যে এই মিলিত বস্তুর বেগটা কত, সেটার জন্য এখানকার বিভব শক্তি হচ্ছে এখানকার গতিশক্তির সমান। তাহলে আমি যখন মিলিত বস্তুর বেগ জানি, তাহলে ব্যাক ক্যালকুলেশন করে ভরবেগের নিত্যতা থেকে আমি কিন্তু গুলির বেগ কত সেটা বের করতে পারবো, এবং গুলির বেগ জানলে আমরা বন্দুকের পশ্চাৎ বেগ কত সেটাও বের করতে পারবো। বুঝতে পারছো? এই আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে আগামী রোববার, কিন্তু রোববারের দিন হলো বিকালের টাইমটাতে হবে, 4টা থেকে হবে। ওই দিন আমাদের সাইকেলের আর অন্য কোনো ক্লাস নাই, আমরা চেক করছি। ওই দিন আমাদের রাত্রে একটা প্রোগ্রাম আছে এসিএস এর, তো সেটার জন্যে 9 তারিখের যে ক্লাসটা সেটা হচ্ছে বিকালবেলা নিব, মানে 4টা থেকে নিব। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, তাইলে আমি শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর কয়টা ক্লাস লাগবে? এখানে হচ্ছে আমাদের ধরো ভরকেন্দ্রের কিছু কনসেপ্ট আছে, ওইগুলো দেখাবো, তারপরে কোয়া চৌবাচ্চায় চলে যাব। তো আশা করা যায় আর 2টা ক্লাস লাগবে। হ্যাঁ, আর 2টা ক্লাস লাগবে। ঠিক আছে।